তোমাদের মনের মধ্যে অনেকেরই এই প্রশ্নটা থাকে যে, "ভাইয়া আমার সামনে পরীক্ষা। আমার পরীক্ষার ২ মাস সময় নাই। আমার এইচএসসি ২৬ ব্যাচ আমরা। এই সময় আমরা কিভাবে মোটিভেটেড থাকবো? সবসময় কিভাবে পড়ার মধ্যে থাকবো?" এখানে আনসার হচ্ছে ভাই সবসময় মোটিভেটেড থাকা সম্ভব না। সবসময় মোটিভেটেড থাকা সম্ভব না। ট্রাস্ট মি। আমি শুভ্র তোমাদের টিচার। আমি সে কত বছর ধরে বায়োলজি পড়াই। বাট ট্রাস্ট মি অলওয়েজ মোটিভেটেড আমি নিজেও থাকতে পারি না। আমার পক্ষে অলওয়েজ মোটিভেটেড থাকা সম্ভব হয় না। নিজের মোটিভেশন আমাকে নিজে খুঁজে নিতে হয়। আমি যদি আমার গল্পে ফিরে যাই, আমার মোটিভেশন আমার মোটিভেটেড থাকার গল্পে যদি আমি ফিরে যাই, সেক্ষেত্রে আমি তোমাকে বলি, দেখো ভাই, আমি যখন ২০১৫-১৬ সালের কথা, যখন আমি কলেজে পড়ি, তখন আমি ময়মনসিংহ নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি থাকতাম ময়মনসিংহের ওই চরপাড়া এলাকায় থাকতাম আমি, হ্যাঁ? ওইখানে আমার নানু বাড়ি ময়মনসিংহে, ওইখানেই আমি থাকতাম। তো আমার তো ধরো ফার্স্ট ইয়ার যখন শেষ হয়ে গেল, যখন সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, তখন থেকে আমার ইচ্ছে হলো আমি মেডিকেলে পড়বো। এবং আমার বাসা একদম মানে ময়মনসিংহ মেডিকেলের পাশেই ছিল। আর আমার বাসা থেকে ময়মনসিংহ মেডিকেলের বয়েজ হোস্টেল একদম পাশাপাশি ছিল, হ্যাঁ? তো আমি কিভাবে মোটিভেটেড থাকতাম? যখন আমার পড়তে ইচ্ছা করতো না, যখন আমার খুবই ক্লান্ত লাগতো, খুবই বিরক্ত লাগতো, তখন আমি কি করতাম জানো? বিশেষ করে বিকালের দিকে এটা বেশি হইতো। বিকালের দিকে আমি বাসা থেকে বের হয়ে যেতাম। হাঁটতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মধ্যে ঢুকে যেতাম। ময়মনসিংহ মেডিকেল কলেজের মধ্যে ঢুকে বসে থাকতাম। ঠিক আছে? ওখানে অনেকগুলো বসার জায়গা আছে, ওখানে যেয়ে বসে থাকতাম। ওখানে ক্যান্টিন ছিল, ক্যান্টিন থেকে আমি সিঙ্গারা নিতাম। সিঙ্গারা খাইতাম। ঠিক আছে? এবং দেখতাম আশেপাশে অনেক মেডিকেলের ভাইয়া, হয়তো কেউ ক্লাস করে ফিরতেছে, কেউ হয়তো ওয়ার্ডে যাচ্ছে। এগুলো দেখতাম, অ্যাপ্রন পরা, কেউ অ্যাপ্রন কাঁধে। এটাই ছিল আমার মোটিভেশন। আমি চিন্তা করতাম যে হ্যাঁ, আমাকে এইটা হইতে হবে। এরকম অ্যাপ্রন আমাকে পড়তে হবে। আমাকে একদম মেডিকেল স্টুডেন্ট হইতে হবে। ওই সময় এটাই আমার ছিল মোটিভেশন। এবং আমি ওই যে সিঙ্গারা খাইতাম বা পুরি খাইতাম বা যেকোনো স্ন্যাক্স খাইতাম আমি ওইখান থেকে। নিয়ে চিন্তা করতাম, এখান থেকে তো আমি মেডিকেলের ক্যান্টিন থেকে খাচ্ছি। একদিন আমি এখানে মেডিকেলের স্টুডেন্ট হব। স্টুডেন্ট হয়ে তখন এই ক্যান্টিনটা আমার হবে। না আমার মেডিকেলের ক্যান্টিন। তখন আমি সেখান থেকে আমি আমার ইচ্ছা মতো করে খাবো। এরকম ভাল লাগতো। মাঝে, মাঝে কি করতাম, একটু করে মেডিকেল কলেজের, যেহেতু সরকারি ক্যাম্পাস, তো মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে মাঝে, মাঝে ঢুকে যেতাম। বেশি উপরে উঠতাম না। দোতলার দিকে যাইতাম না, ভয় লাগতো। বাট ভিতরে ঢুকতাম। ঢুকে দেখতাম, ওহ! কত সুন্দর মেডিকেল কলেজ। ঠিক আছে? আলাদা একটা ভালো লাগা কাজ করত। এটাই ছিল আমার মোটিভেশন। এবং তখন যখন আমি বাসায় চলে আসতাম, দেখে ঘুরে, তখন আমার মধ্যে অন্যরকম একটা স্পৃহা চলে আসতো কাজ করার। যে ইয়েস! আমাকেও মেডিকেল লাইসেন্স পাইতে হবে। এজন্য আমাকে আগে A+ আনতে হবে। এভাবে পড়তে হবে। তখন আমি নিজেই আমার যে সিনিয়র ভাইয়েরা আছে, আমার যে মামাতো ভাই ছিল, সে ওই সময় মেডিকেলের প্রস্তুতি নিচ্ছিল ফার্স্ট ইয়ার। আমি যখন ফার্স্ট ইয়ারে, তখন সে মেডিকেলের কোচিং করতেছে। তার কাছ থেকে যেয়ে আমি নিতাম। সে হয়তো কোন জায়গায় কোচিং করতো, হয়তো কোন একটা কোচিং এ ক্লাস করতো। তার কোচিং থেকে কি দাগানো বই দিত, কি এক্সট্রা ইনফো দিত, সেটা আমি নিয়ে নিতাম। নিয়ে আমি আমার বইয়ের মধ্যে লাগায় রাখতাম। ফটোকপি করে নিয়ে আসতাম। তার প্রতি একদিন পর ক্লাস হইতো কোচিং এ, আমি একদিন পর যাই তার কাছে শিটগুলো নিয়ে আসতাম। ফার্স্ট ইয়ার থেকে। মানে ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট ইয়ার শেষ করার পর সেকেন্ড ইয়ার শুরু থেকে আমি কাজগুলো করতাম। ফার্স্ট ইয়ার একটা অংশ তো আমার অনেক গ্যাপ চলে গেছিল। তোমরা তো হয়তো জানো, আমার আম্মুর অসুস্থ হওয়ার কারণে সেকেন্ড ইয়ারের শুরু থেকে আমি কাজগুলো করছি। ওই যে আম্মুর অসুস্থতার একটা বড় কারণ ছিল। আমার আম্মু সিক ছিল। আমার আম্মুকে ট্রিটমেন্ট করতে ক্যান্সার ডাক্তার শফিউল স্যার, উনি আমার অনুপ্রেরণা। আমি স্যারকে দেখতাম বা ডাক্তারকে দেখতাম। আমার এমনও হইতো যেন প্রায় আমার আম্মুকে রাতের ২ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো। আম্মু হঠাৎ করে আম্মুর প্রেশার ফল করে অসুস্থ হয়ে যাইত। দেন আমি রাতের ২ টার দিকে মানে হাসপাতালে নিয়ে যেতাম আম্মুকে। আমার বাসা তো হাসপাতালের কাছেই ছিল, আমি তোমাকে আগেই বলছি। তো দেখতাম যে ডাক্তার এখানে সারারাত জেগে রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছে, এত রোগী। ওইটা না আমার মধ্যে একটা ট্রিগার করতো। আমাকে ইন্ট্রিগ করতো যে হ্যাঁ, না আমাকেও এরকম হইতে হবে। তো যখনই আমি ডিমোটিভেটেড হয়ে যেতাম, যখন আমার পড়তে ইচ্ছা করতো না, খুবই বিরক্ত লাগতো, তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঢুকে যেতাম। ঢুকে ওখানে যেয়ে ঘুরতাম। ঠিক আছে? সকালবেলা, সকালবেলা আমার আম্মু কি করতো জানো? আম্মু বলতো, "ওই দেখ, সকাল হইছে, মেডিকেলের ভাইয়েরা কি সুন্দর অ্যাপ্রন পরে যাচ্ছে ক্লাস করতে।" যেহেতু আমি মেডিকেলের বয়েজ হোস্টেলের পাশেই আমাদের বাসা ছিল। ঠিক আছে? বাগমারা এলাকায়। তো আমি ওইটাও দেখতাম। ওইটাও আমাকে মোটিভেটেড করতো। তো এইভাবে আমি নিজের মোটিভেশন নিজে খুঁজে নিতাম। আমার যে বিরক্ত লাগতো না তা না। আরেকটা ব্যাপার ছিল। এটা ছিল একভাবে আমি আমার ক্লান্তি দূর করতাম, মোটিভেশন ফেরত নিয়ে আসতাম। মোটিভেশনটা ফেরত নিয়ে আসতাম। আর যখন আমার খুব খারাপ লাগতো, খুব ক্লান্ত লাগতো, তখন কি করতাম জানো? তখন হাঁটতে ময়মনসিংহের ওই যে জয়নুল আবেদিন পার্ক আছে একটা সার্কিট হাউসের পাশে, হ্যাঁ? নদীর পাড়, ব্রহ্মপুত্র নদী। ওই ব্রহ্মপুত্র নদীর পাড়ে চলে যেতাম। হাঁটতে। নদীর পাড়ে যেয়ে বসে থাকতাম। বসে চিন্তা করতাম। নদী তো সুন্দর জিনিস, তাই না? নদীর ওই পারে তাকায় থাকতাম বা নদীর পানির দিকে তাকায় থাকতাম। পানি কি সুন্দর যাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে বেশি ভালো লাগতো। বর্ষাকালে বেশি যাইতাম। মানে এক মনে আমি চিন্তা করতাম যে এই যে আমার লাইফ, আমাকে তো কিছু একটা করতে হবে। আমার বাবা নাই। আমার মা ক্যান্সারের পেশেন্ট। আমার ফ্যামিলিতে আয় রোজগারের কেউ নাই। আমার ভাই বোন কেউ নাই। আমাকে আমার হাল ধরতে হবে। আমার মায়ের চিকিৎসা আমার করাইতে হবে। আমার এই লাইফে যদি আমি কিছু করতে না পারি, আমার বাবা টাকা পয়সা রেখে যায় না। আমার মা চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার হাতে এখন টাকা পয়সা নাই। আমি যদি নিজে কিছু না করি, তাহলে আমি কই যাবো? আমি যদি নিজে কিছু করতে না পারি, আমাকে কে দেখবে? ওই সময় ভাই আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা তো অনেক আগে মারা গেছে। আমার মা তখন ক্যান্সারের পেশেন্ট। আমার মায়ের ক্যান্সারের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার হাতে তেমন কোনো টাকা পয়সাও নাই। আমি টিউশনি করতাম। টিউশনি করে আমার নিজের পড়াশোনার টাকা রোজগার করতাম।
তো আমি চিন্তা করছি এইভাবে করে কেমন হবে, আমি যদি নিজে পড়াশোনা না করি, আমি যদি নিজে পড়াশোনা না করে ভালো জায়গায় যদি যেতে না পারি, আমি যদি মেডিকেলে বা কোনো একটা ভার্সিটিতে যেতে না পারি, তাহলে ফিউচারে আমি কি করবো, আমাকে কে দেখবে? এবং আমি মনে করি ভাই তোমরা এখানে যারা আসছো তোমাদের সব থেকে বড় মোটিভেশন এটাই হতে পারে, যাদের ফ্যামিলির অবস্থা খুব বেশি একটা সুবিধার না, বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তোমাদের এখন পড়াশোনা ছাড়া এর থেকে ভালো কিছু করার মতো আর নাই। কারণ ভাই তুমি ভালো ফ্যামিলির ছেলে, তুমি তো চাইলে চুরি ডাকাতি করতে পারবে না, তুমি তো পকেট মারে করতে পারবে না, তাই না? এই পর্যন্ত নিচে তুমি পড়তে পারবে না, এত নিচে তুমি যাইতে পারবে না, এবং ওটা ঠিকও না, তাই না? তুমি দুর্নীতিও করতে পারবে না, তুমি খারাপ কাজও করতে পারবে না, এবং ওই শিক্ষা আমরা দেই না। সুতরাং তোমার হাতে তাহলে কি আছে? তোমার বাপ মা যেহেতু তোমার টাকা পয়সা রেখে যায় নাই তেমন কিছু, বা তোমার হয়তো সেরকম প্রপার্টি নেই, তাহলে তোমার জন্য কি করার আছে এখন? পড়াশোনা ছাড়া তোমার হাতের রাস্তা কি আছে? তুমি বড় জোর পড়াশোনা করতে পারো, বড় জোর টিউশনই করতে পারো, এছাড়া তো তোমার কিছু করার নাই। তুমি অনার্সে উঠবা, অনার্সে উঠার পরে তোমাকে এগুলোই করতে হবে। সুতরাং এই মুহূর্তে তোমার পড়াশোনা ছাড়া তোমার আর কিচ্ছু করার না। তুমি তোমার বাবার যদি এরকম টাকা পয়সা না থেকে থাকে যে তোমাকে দিবে, তোমাকে দিয়ে তুমি ব্যবসা করবা, বা তোমার যদি এরকম মামা খালা না থাকে যেটা দিয়ে তুমি ধরো একটা কিছু করে ফেলবা, চাকরি বাকরি, তাহলে আলটিমেটলি তোমার হাতে কি আছে? তোমার যদি ফ্যামিলি অনেক বেশি সলভেন্ট হয়, অনেক বেশি টাকা পয়সা ওলা হয়, তাহলে তোমার কোনো টেনশন নাই। তুমি চান্স না পেলে তোমার বাবা মা তোমার মেডিকেলে ভর্তি করাই দিবে, প্রাইভেট মেডিকেলে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিবে, দেশের বাইরে পাঠিয়ে দিবে। এরকম যদি তোমার অবস্থা না হয়ে থাকে, আমি জানি আমার যে স্টুডেন্ট 80 থেকে 90% এরকম অবস্থা না, তারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিকে বিলংস করে। আমার মতো আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক ছিলাম। আমার ওই সময় প্রতি মাসে সংসারের আয় 15,000 টাকাও ছিল না। 2015-16 সালের কথা বলতেছি, 15,000 টাকাও সংসারের আয় ছিল না। আম্মু তখন চাকরিও করে না, ঠিক আছে? আমি টিউশনি করতাম, সামহাউ ম্যানেজ হইতো। আমার আমার মানে বাসা ভাড়া পাইতাম, সেই বাসা ভাড়া থেকে কিছু টাকা আসতো, ওইটাই। হাফ বিল্ডিং বাসা ছিল আমার, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট খুলনায়, ওইখান থেকে হাফ বিল্ডিং বাসা থেকে ভাড়া আসতো 12-13 হাজার টাকা, ওই আর আমি কিছু টাকা কামাই করতাম। 15,000 টাকাও মাসে আমি কামাইতাম না। এখন তো আমি মাসে আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাই করতেছি, বাট ওই ইয়েটা কিন্তু আগে থেকেই তৈরি হয়েছে। এখন যে আমি মাসে অনেক টাকা কামাই করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, অনেকগুলা মানুষের কর্মসংস্থান করার সুযোগ করে দিছি, সব আল্লাহর ইচ্ছা, আমি জাস্ট উসিলা। বাট ওই সময় আমি কি ছিলাম, মাসে আমার 15,000 টাকা আমাদের ফ্যামিলির মাসিক ইনকাম ছিল না। ওই সময় আমি চিন্তা করছি, নদীর পাড়ে বসে এটা ভাবতাম, মেডিকেলে চলে যেতাম মোটিভেশন নেওয়ার জন্য, মেডিকেল ক্যাম্পাসে চলে যেতাম, যে আমাকে মেডিকেলে যে আমি ভাবতাম যে আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে। আর যখন খুব খারাপ লাগতো, খুবই ডিপ্রেস লাগতো, যে যেমন ধরো এমন একটা অবস্থা, টাকার জন্য ধরো একটা কিছু কিনতে পারতেছি না, ঠিক আছে, তখন খুব ডিপ্রেস লাগতো যে হ্যাঁ ঠিক আছে ঈদ আসছে, আমি এটা কিছু কিনতে পারতেছি না, তখন আমি ওই নদীর পাড়ে চলে যেতাম, চাই চিন্তা করতাম যে আসলে তো এটা আমার অবস্থাটাই এখন এরকম, বাট আমি যদি এটাকে মেনে নেই যে আমি এরকমই থাকবো, এর জন্য যদি আমি আফসোস করি হাই হাই আমি পারতেছি না, আমার টাকা নাই, তাহলে তো হবে না। আমাকে আমার নিজের উত্তর নিজেকেই করতে হবে, আমাকে আমার নিজের অবস্থা নিজেকেই চেঞ্জ করতে হবে। তুমি যদি সেই সিচুয়েশনের মানুষ হয়ে থাকো এখন বর্তমানে, তুমি যদি সেরকম লেভেলে থেকে থাকো এখন বর্তমানে, তাহলে ভাই তুমি এখন পড়াশোনা করা ছাড়া কোনো কিছু করার নাই। সর্বোচ্চ তুমি টিউশনই করতে পারো, বা টিউশনি কারণে যদি তোমার নিজের পড়াশোনা ক্ষতি হয়, তাহলে আমি বলবো পরীক্ষার আগ পর্যন্ত তুমি এটাও বন্ধ করে রাখো। এবং এরপরেও যদি তোমার মোটিভেশন লাগে, তাহলে তো ভাই কিছু করার নাই। সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। আমি নিজেও অলওয়েজ মোটিভেটেড থাকতে পারতাম না, আমাকে নিজের মোটিভেশন নিজেকে খুঁজে নিতে হতো। তুমি তোমার নিজের মোটিভেশন নিজে খুঁজে নাও, বের করে নাও একটা কিছু। আমারটার মধ্যে যে তোমার হবে এমন না। আমি ময়মনসিংহ মেডিকেলে চলে যেতাম, এখন তুমি ধরো বরিশালের পাশে থাকো, বরিশাল মেডিকেলে তোমার যে হবে ট্রিগার করবে এমন তো না। বা ধরো তুমি রাজশাহীতে থাকো, রুয়েটে গেলে তোমার ট্রিগার হবে, নাও হইতে পারে, তোমার অন্য কিছু তো হয়তো ট্রিগার হবে, সেটা তুমি খোঁজো, কিপ লুকিং, ঠিক আছে? এখন খোঁজো। স্টিভ জবস একটা কথা বলছিল না, যে কিপ লুকিং নেভার সেটেল। খুঁজতে থাকো, পায়ে গেলে ওটাকে ধরে আঁকড়ায় রাখো, আঁকড়ায় ওটাকে ধরে তুমি করো। অলওয়েজ মোটিভেটেড কেউই থাকতে পারে না, সে যত বড় মোটিভেশনাল স্পিকারই হোক না কেন। বিশ্বের সব থেকে বড় মোটিভেশনাল স্পিকার সে নিজেও বলছে যে আমিও নিজেও অলওয়েজ মোটিভেটেড থাকতে পারি না। ইন্ডিয়ার একজন বড় মোটিভেশনাল স্পিকার আছে, সন্দীপ মাহেশ্বরী নাম ওনার, হ্যাঁ। উনি নিজেও মাঝে মাঝে বলে, তোমরা কি মনে করো আমি তোমাদের সামনে মোটিভেশন দিচ্ছি তার মানে আমি ডিপ্রেশন? আমিও ডিপ্রেসড হই, আমারও মাঝে মাঝে মোটিভেশনের প্রয়োজন হয়, তখন আমি সেটা নিজে খুঁজে নিই। তোমাদের জন্য তো মোটিভেশন দেওয়ার জন্য আমি আসি, আর আমার জন্য কি আছে? আমার জন্য আমার নিজেরই খুঁজতে হয়। সেম আমি কথা তোমাদেরই বলবো, একই কথা। তোমার মোটিভেশন খোঁজার জন্য এখন আমাদেরকে খোঁজো। আমাদেরকে মোটিভেশন কে দেয়? আমাদেরকে মোটিভেশন দেওয়ার লোক কোথায়? আমরা আমাদের মোটিভেশন নিজেরাই বানাই, কিছু করার নেই। তো নিজের মোটিভেশন নিজে খোঁজো। তোমাদের সাথে আজকে আমার এফআরবি শেষ ক্লাস ছিল।